আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থভাবে সকলে বাড়িতে অবস্থান করছো। আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক দ্বাদশ 2021 সালের শিক্ষার্থীদের জন্য পরিসংখ্যান দ্বিতীয় পত্রের ক্লাস পরিচালনা করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাদের ক্লাস পরিচিতি হিসেবে দেওয়া আছে। ক্লাস শ্রেণীর নাম উচ্চ মাধ্যমিক দ্বাদশ, বিষয় পরিসংখ্যান দ্বিতীয় পত্র, বিষয় কোড 130, অধ্যায় নম্বর তৃতীয় অধ্যায় এবং অধ্যায়ের নাম গাণিতিক প্রত্যাশা। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাস পরিচিতির সঙ্গে আরেকটি জিনিস আমি তোমাদেরকে এখানে বলে রাখি। তোমাদের ইতিমধ্যে কোভিড-19 পরিস্থিতিতে আমাদের শিক্ষা কর্তৃপক্ষ তোমাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছেন, রাজশাহী কলেজ উক্ত সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের নতুনভাবে আবার ক্লাস পরিচালনা করছে এবং নতুনভাবে তোমাদেরকে আমরা ক্লাস টেস্ট গ্রহণ করছি। তারই ধারাবাহিকতায় বিগত 26 তারিখে তোমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের উপর প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হয়। ক্লাসটির বিষয়বস্তু ছিল দ্বিপদী বিন্যাস এবং উক্ত ক্লাসের উপরেই পরবর্তীতে আমাদের 9 তারিখে আমাদের একটি ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তোমরা সেখানে অধিকাংশই সেই ক্লাস পরীক্ষায় উপস্থিত ছিলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে আমাদের কোভিড-19 পরিস্থিতিতে কর্তৃপক্ষ যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছেন সেখানে আমাদের 4টি অধ্যায় রয়েছে। অধ্যায় কটির ইতিপূর্বে ক্লাসরুমে আলোচনা করেছি। আমাদের আলোচনার সুবিধার্থে আজকে পুনরায় আমি তোমাদের এটি স্মরণ করিয়ে দিচ্ছি। আমাদের প্রথম ক্লাসটি ছিল, আমাদের সিলেবাসের প্রথম অধ্যায়টি ছিল সম্ভাবনা। দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসের যে তৃতীয় অধ্যায় হিসেবে আছে গাণিতিক প্রত্যাশা। তারপর পঞ্চম অধ্যায়ে রয়েছে দ্বিপদী বিন্যাস এবং সর্বশেষ যে অধ্যায়টি সংযোজিত হয়েছে সেটি হচ্ছে আমাদের বইয়ের নবম অধ্যায়ের জীব পরিসংখ্যান। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ইতিমধ্যে আমাদের তোমাদের জন্য আমরা সংক্ষিপ্ত সিলেবাসের উপরে ক্লাস পরীক্ষা শুরু করেছি। আগামী 1 জুলাই তোমাদের একটি ক্লাস পরীক্ষা আছে এবং আজকে যে ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে এই ক্লাসের যে যতটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব কিংবা যতটুকু আমরা আলোচনা করতে পারবো এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু আগামী ক্লাস পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। সুতরাং আমি মনে করি আজকের ক্লাসটি তোমাদের অনুধাবন করার প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের নির্ধারিত কাজের দিকে এগিয়ে যাই। তোমরা সকলে ক্লাস পরিচিতি দেখতে পাচ্ছ। আর আজকের ক্লাস পরিচালনার জন্য আমি তোমাদের সঙ্গে রয়েছি এম নাজমুল হাসান, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশা। এই গাণিতিক প্রত্যাশার মধ্যে অনেক বিষয়বস্তু রয়েছে, কিন্তু আজকের ক্লাসের জন্য যে বিষয়বস্তুগুলি আমরা নির্ধারণ করেছি তা তোমাদেরকে জানিয়ে দেওয়া যায়। বিষয়বস্তু হিসেবে আজকে আমাদের রয়েছে গাণিতিক প্রত্যাশা কি এবং কেন, অর্থাৎ গাণিতিক প্রত্যাশা কি জিনিস এবং গাণিতিক প্রত্যাশা দিয়ে কি হয়, কিভাবে হয়, কি করি, এই জিনিসটা আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, গাণিতিক প্রত্যাশা গাণিতিক সংজ্ঞা দেব এবং সেই সংজ্ঞাটা কিভাবে আমরা রিয়েল লাইফের বিভিন্ন সমস্যাতে আমরা প্রয়োগ করে থাকি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয়, আমাদের রয়েছে গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশার তুলনা, অর্থাৎ আমরা প্রথম বর্ষে গাণিতিক গড় পড়েছি, দ্বিতীয় বর্ষে এসে গাণিতিক প্রত্যাশা পড়েছি। অনেকে আমরা বলে থাকি গাণিতিক গড় গাণিতিক প্রত্যাশা একই। এই দুইটা জিনিস আসলে গাণিতিক গড় এবং গাণিতিক প্রত্যাশা কি জিনিস, এই দুটো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সর্বশেষ আমাদের রয়েছে গাণিতিক প্রত্যাশার ধর্ম, অর্থাৎ গাণিতিক প্রত্যাশা যে সমস্ত প্রপার্টি মেনে চলে সেই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা
আলোচনার বিষয়বস্তু হিসেবে 4টি টপিকস আমরা নির্ধারণ করেছি। তোমরা সকলেই স্লাইডে দেখতে পাচ্ছ। বিষয়বস্তুগুলো হচ্ছে গাণিতিক প্রত্যাশা কি এবং কেন, গাণিতিক প্রত্যাশার গাণিতিক সংজ্ঞা প্রয়োগ, গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশার তুলনা এবং গাণিতিক প্রত্যাশার ধর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গাণিতিক প্রত্যাশা পড়ার পূর্বে কিন্তু আমরা আরেকটি চ্যাপ্টার কিন্তু আমরা পড়ে এসেছি, সেটা ছিল দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস। সেটা ছিল দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস। এবং দৈবচলকের মধ্যে আমরা দৈবচলক এবং সম্ভাবনা ফাংশন মধ্যে কিন্তু আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলেছিলাম। আসলে দৈবচলক এবং গাণিতিক প্রত্যাশা এটা খুবই রিলেটেড একটা চ্যাপ্টার। যদিও যেহেতু সংক্ষিপ্ত একটি সিলেবাস তৈরি হয়েছে, সেই জন্য আমরা গাণিতিক প্রত্যাশাকে আলাদাভাবে আমরা আলোচনা করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো গাণিতিক প্রত্যাশা প্রবর্তনের উৎস, অর্থাৎ গাণিতিক প্রত্যাশা কিভাবে আমাদের আসলো। 1500 কিংবা 1600 শতাব্দীর দিকে আমাদের বেশ কিছু বাজি খেলার প্রচলন ছিল। উক্ত বাজিতে যারা খেলতো তারা বিভিন্ন গণিতবিদের কাছে প্রশ্ন রাখলো যে আমি যে এই বাজিতে জিতবো তার সম্ভাবনা কতটুকু, তুমি কি আমাকে বলতে পারবে? কিংবা এই বাজিতে আমি এত টাকা জিতবো, তুমি কি আমাকে বলতে পারবে? এই যে ক্লায়েন্টের যে চাহিদা, গণিতবিদদের নিকট, পরিসংখ্যানবিদদের নিকট ক্লায়েন্টের যে প্রশ্ন, এইখান থেকে আসলে গাণিতিক প্রত্যাশা প্রবর্তনের উৎস। এই জন্য আমরা বলে থাকি গাণিতিক প্রত্যাশা প্রবর্তনের উৎস হচ্ছে বাজি খেলা, অর্থাৎ জুয়া খেলা। বাজি খেলার মাধ্যমে গাণিতিক প্রত্যাশা প্রবর্তনের শুরু হয়েছিল। দ্বিতীয়ত গাণিতিক প্রত্যাশা প্রবর্তক। গাণিতিক প্রত্যাশা প্রবর্তক কে? আমরা ইতিমধ্যে জেনেছি যে গণিতবিদ ক্রিস্টিয়ান হাইগেন এই গাণিতিক প্রত্যাশা প্রবর্তক, এবং তিনি 1675 সালের দিকে এই গাণিতিক প্রত্যাশার প্রথম ধারণা আমাদেরকে প্রদান করেন। গাণিতিক প্রত্যাশা কি জিনিস এখন আমরা জেনে যাই। তাহলে গাণিতিক প্রত্যাশার ফিলোসফিটা অবস্থান করতেছে কোথায়? গাণিতিক প্রত্যাশার উৎস বা গাণিতিক প্রত্যাশার উৎসের ফিলোসফিটা হচ্ছে বাজি খেলার মধ্যে বিদ্যমান। শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। গাণিতিক প্রত্যাশা প্রবর্তক ছিল হচ্ছে গণিতবিদ ক্রিস্টিয়ান হাইগেন, যিনি 1670 দশকের দিকে এই গাণিতিক প্রত্যাশার প্রধান ধারণা বিজ্ঞানে প্রবর্তন করেন। এখন আমরা জেনে নিই গাণিতিক প্রত্যাশা আসলে কি জিনিস। খুব সহজ সরল ভাবে যদি আমরা বলি, দেখো কোন দৈবচলকের গাণিতিক প্রত্যাশা হলো ওই দৈবচলকের কেন্দ্রীয় মান বা গড় মান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো কোন দৈবচলক, অর্থাৎ প্রথম কথা হচ্ছে গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা দিতে গেলে, গাণিতিক প্রত্যাশা নিয়ে কাজ করতে গেলে সেখানে একটু অবশ্যই দৈবচলক থাকবে। এবং এই দৈবচলকের যে কেন্দ্রীয় মান বা গড় মান, আমরা কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় মান কি জিনিস, গড় মান কি জিনিস ইতিমধ্যে আমরা পড়েছি। এটা আসলে একটা গ্রোস ডেফিনেশন। এটা আসলে আমরা যে ডেফিনেশনটা এখানে দিচ্ছি, এটা একটা গ্রোস ডেফিনেশন আমরা আসলে বলি। সেটা তাহলে যে কোন দৈবচলকের গাণিতিক প্রত্যাশা ওই দৈবচলকের কেন্দ্রীয় মান বা গড়, অর্থাৎ যখন আমরা কোন দৈবচলকের মাধ্যমে সম্ভাবনাকে ব্যবহার করে যে মান আমরা বের করে থাকি, যে কেন্দ্রীয় মান বা গড় মান বের করে থাকি, সেটাই আসলে হচ্ছে গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশাকে আমরা সাধারণত এক্সপেকটেশন অফ এক্স দ্বারা প্রকাশ করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি, যে গাণিতিক প্রত্যাশা যদি এক্স একটি কি হয়, এক্স একটি যদি দৈবচলক হয়, তাহলে আমরা কি করতে পারি, গাণিতিক প্রত্যাশাকে আমরা সাধারণত এক্সপেকটেশন অফ এক্স দ্বারা প্রকাশ করে থাকি। তোমরা সকলে দেখতে পাচ্ছ আমরা একটি রেড কালার দিয়ে কিন্তু এটাকে আমরা একটি সাজানোর চেষ্টা করেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু পুনরায় যদি আমরা একটু যাই, তাহলে কি, গাণিতিক প্রত্যাশা প্রবর্তনের ফিলোসফি হচ্ছে বাজি খেলা থেকে প্রবর্তক। গাণিতিক প্রত্যাশা প্রবর্তক হচ্ছে গণিতবিদ ক্রিস্টিয়ান হাইগেন। এবং গাণিতিক প্রত্যাশা কি, অর্থাৎ কোন দৈবচলকের গাণিতিক প্রত্যাশা ওই দল হচ্ছে কেন্দ্রীয় মান। কোন দৈবচলকের সম্ভাবনা ব্যবহার করে যে কেন্দ্রীয় মান বের হয়,
বা যে গড় মান বের হয় তাকে আমরা গাণিতিক প্রত্যাশা বলে থাকি, এবং গাণিতিক প্রত্যাশাকে আমরা এক্সপেকটেশন অফ ই অফ এক্স দ্বারা সাধারণত প্রকাশ করে থাকি, এটাকে ইংরেজিতে বলে এক্সপেকটেশন অফ এক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা নেক্সট যেখানে যাচ্ছি যে গাণিতিক প্রত্যাশার ব্যবহারিক সংজ্ঞা। আমরা একটু আগে গাণিতিক প্রত্যাশার একটি সংজ্ঞা দিয়ে ফেললাম, তাই না? আমরা বললাম কি যে কোন দৈব চলকের কেন্দ্রীয় মান, কোন দৈব চলকের কেন্দ্রীয় মান বা গড় মানকে আমরা গাণিতিক, এই যে সংজ্ঞা দিলাম, আসলে এই সংজ্ঞা থেকে আমরা কিন্তু ব্যবহারিক কোনো কাজ করতে পারছি না। রিয়েল লাইফের যে আমাদের সমস্যা, সেই সমস্যাগুলোকে কিন্তু আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারছি না। এই জন্য আমরা গাণিতিক প্রত্যাশা আরেকটি ব্যবহারিক সংজ্ঞা দেবো। দেখা যাক কি সংজ্ঞা আছে। গাণিতিক প্রত্যাশা ব্যবহারিক সংজ্ঞা দেওয়ার আগে আমরা আরেকটি জিনিস এখানে আলোচনা করে, আমরা সবাই জানি যে দৈব চলক কত প্রকার। দৈব চলক হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক, আর একটি হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গাণিতিক প্রত্যাশার মধ্যে কিংবা আমরা গাণিতিক বিন্যাসের মধ্যে কিংবা আমরা পরিসংখ্যানে যে চ্যাপ্টারগুলো আমরা সম্ভাবনা, যে যে চ্যাপ্টারগুলো, যে অধ্যায়গুলো আমরা অধ্যয়ন করি না কেন, প্রত্যেকটা অধ্যায়ের যে প্রত্যেকটা টপিকসের যে ডেফিনেশন থাকে, সেই ডেফিনেশন গুলোকে কিন্তু আমরা দুইটি চলকের মাধ্যমে বিভক্ত করে থাকি, দুইটি চলকের মাধ্যমে সংজ্ঞায়িত করে থাকি, একটি বিচ্ছিন্ন চলকের জন্য আর একটি অবিচ্ছিন্ন চলকের জন্য। কারণ আমরা বাস্তব জীবনে আমরা যখন বিভিন্ন ডেটা যখন আমরা সংগ্রহ করি, এই ডেটাগুলিকে যখন আমরা বিভিন্ন সাথে, তখন কিন্তু আমরা দুই ধরনের ডাটা কিন্তু প্রথম অবস্থা পেয়ে থাকি। একটি ডাটা পেয়ে থাকি আমরা বিচ্ছিন্ন চলকের ডাটা, আরেকটি পেয়ে থাকি আমরা অবিচ্ছিন্ন চলকের। সুতরাং গাণিতিক প্রত্যাশার যখন ব্যবহারিক সংজ্ঞাটা আমরা আলোচনা করতে যাব, সেখানেও আমরা কিন্তু এই সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করব। দেখো, বিচ্ছিন্ন দৈব চলক গাণিতিক প্রত্যাশা ব্যবহারিক সংজ্ঞা কি বলেছি। কোন বিচ্ছিন্ন দৈব চলকের, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে কি বলেছি, কোন বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান, অর্থাৎ একটি একটি দৈব চলক থাকবে, তার কিছু মান থাকবে। কারণ আমরা সকলেই জানি একটি দৈব চলক কাকে বলে। দৈব চলক হচ্ছে অনেকগুলা মান থাকবে, এবং দৈব চলক আসলে একটা নাম, তাই না? অনেকগুলা মানের এক একটা নাম। সেজন্য আমরা বলি যে কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান ও এর নিজ নিজ সম্ভাবনার, অর্থাৎ এই যে দৈব চলকের প্রতিটা মান থাকবে এবং এই মান প্রতিগুলো সম্ভাবনা থাকবে। এটা আমরা ইতিপূর্বে যে দ্বিতীয় অধ্যায় দৈব চলক ও সম্ভাবনা ফাংশন ছিল, সেখানে আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা জেনে গেছি। এর নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমষ্টিকে, এখানে একটু কথা যে কি আমরা বলেছি, সমষ্টি, এবং আরেকটি কি, গুণফল। অর্থাৎ এখানে কয়েকটি জিনিস আমাদের রেখেছে, যে দৈব চলকের মান এবং নিজ নিজ সম্ভাবনা, এবং প্রত্যেকটা প্রত্যেকটা একটি দৈব চলকের প্রতিটি মানের এক একটা কিন্তু সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাগুলোর গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু গাণিতিক প্রত্যাশা কিন্তু বলে থাকছি। তাহলে দেখো, আবার যদি আমরা এটাকে যদি আমরা একটু কথা বলে নিই, তাহলে কি, কোন বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মান ও এর নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমষ্টিকে ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে এবার আমরা একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলাম, এই ডেফিনেশনটা কিন্তু ইতিপূর্বের যে গাণিতিক প্রত্যাশার ডেফিনেশন আমরা সংজ্ঞা আমরা কিন্তু দিয়েছি, তার চেয়ে অনেক ডিসক্রিপটিভ। এটা কিন্তু একটা আমাদের এই সংজ্ঞা দিয়ে আমরা একটা আউটপুট পেতে পারি, আমরা প্রত্যাশিত মানগুলোকে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো। আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে দেখা যাক আমাদের ব্যাখ্যাটি কি আছে। তোমরা লক্ষ্য করো, গাণিতিক সংজ্ঞা হিসেবে যদি আমরা দেই, দেখো কি আমরা বলছি, যে কোন দৈব চলকের, আমরা বলছি কি, দেখো কোন দৈব চলক, তাহলে দেখো এখানে কোন দৈব চলকের, তাই না? তাহলে দেখো এখানে কোন দৈব চলক এক্স এর এন সংখ্যক মান সমূহ, অর্থাৎ এক্স একটি দৈব চলক যার এন সংখ্যক কি মান সমূহ রয়েছে, যেমন একটা রয়েছে কি x1, x2, তারপর কি আছে xn, অর্থাৎ এক্স যে একটি দৈব চলক, এই দৈব চলকের এন সংখ্যক মান রয়েছে, যে মানগুলো কি কি, যে মানগুলোকে আমরা বলতেছি x1, x2, xn, এবং যাদের প্রত্যেকটির একটি ডেফিনিটলি নির্ধারিতভাবে সম্ভাবনা আছে, কারণ দৈব চলক একটি পরীক্ষণের মাধ্যমে উৎপত্তি হয়েছে, এবং যখনই কোনো চলক পরীক্ষণের মাধ্যমে উৎপত্তি হয়, তখন তার ডেফিনিটলি এক একটা করে সম্ভাবনা থাকে। সে সম্ভাবনা কি, যেমন x1 এর জন্য সম্ভাবনা হচ্ছে কি, এই যে px1, x2 এর জন্য সম্ভাবনা কি, এই যে px2, এবং লাস্ট ওয়ান যে xn এর মাধ্যমে সম্ভাবনা কি, এই যে হচ্ছে pxn। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারলাম যে কি, একটি দৈব চলক x যার n সংখ্যক মান রয়েছে, মানগুলো কি x1, x2, xn, এগুলো সমস্তগুলি একটা হচ্ছে, হ্যাঁ, এগুলো হাইপোথেটিক্যাল মান, তাই না, একটা রিপ্রেজেন্টেটিভ মান, যাদের সম্ভাবনা হচ্ছে কি আছে
px1 px2 pxn। এখন যদি আমরা যদি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এখন যদি আমরা আমাদের যদি ইতিপূর্বে আমরা যে সংজ্ঞা দিয়েছিলাম, তাহলে কি হয়েছে যে কি দৈব চলকের প্রতিটি মান, অর্থাৎ এই যে দৈব চলকের x1 এর মান, এই x1, তাহলে দৈব চলকের কি এই x1 মানকে আমি যদি কি হয় এই যে p অফ x1 এর মানের সঙ্গে গুণ করে দেই এবং x2 কে এই যে p অফ x2 মানের সঙ্গে গুণ করে দেই, এইভাবে যতগুলা মান থাকবে প্রত্যেকটা মানকে এবং xn কে যদি আমরা প্রবাবিলিটি অফ xn এর সঙ্গে গুণ করে এই যে মানগুলো আছে প্রত্যেকটা মানকে তার প্রবাবিলিটির সঙ্গে গুণন করে করে যোগ করে দেই, তাহলে আমরা যে ফলাফলটি পাবো সেটি কিন্তু আসলে সুপ্রিয় শিক্ষার্থীরা গাণিতিক প্রত্যাশা, অর্থাৎ আমরা গাণিতিক সংজ্ঞার মাধ্যমে কিন্তু এই। তাহলে এই জিনিসটিকে আমরা যদি এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি ম্যাথমেটিক্যাল আকারে যদি আমরা এটি দেওয়ার চেষ্টা করি, দেখো এক্সপেকটেশন অফ এক্স কি, আমরা সবাই জানি যে গাণিতিক প্রত্যাশা কি এক্সপেকটেশন অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, গাণিতিক প্রত্যাশা কি এক্সপেকটেশন অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এবং এটা যদি আমরা সামেশনের মাধ্যমে দিই, দেখো xi probability of xi, অর্থাৎ কি x1 into probability of x1 plus x2 into probability of x2, এইভাবে xn into probability of xn, এভাবেই কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা গাণিতিক প্রত্যাশা বের করতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমরা গাণিতিক প্রত্যাশা ব্যবহারিক বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে যে গাণিতিক প্রত্যাশা ব্যবহারিক সংজ্ঞা সেটি জানলাম, গাণিতিক প্রত্যাশা জানলাম, এবং এই সংজ্ঞাগুলোকে আমরা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা হচ্ছে। এখান থেকে আমরা আমাদের যে রিয়েল লাইফের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি বলে সক্ষম, এবং এখান থেকেই কিন্তু আমাদের যে আমরা বিভিন্ন ধরনের কিন্তু এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আমরা যাকে বলি তা কিন্তু আমরা করার চেষ্টা করব সুপ্রিয় শিক্ষার্থীরা। দেখো এবার আমরা দিব অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশার ব্যবহারিক সংজ্ঞা। ইতিপূর্বে আমরা দিলাম হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা, এবার আমরা প্রদান করব অবিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশার ব্যবহারিক সংজ্ঞা। আমরা সবাই জানি যে যে কোনো পরিসংখ্যানের যতগুলো টুলস রয়েছে সেগুলো সাধারণত দুইটি পদ্ধতি, একটা বিচ্ছিন্ন চলকের জন্য, অবিচ্ছিন্ন চলকের জন্য। এবার আমরা অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে দেখো একই কথা উপরে, কিন্তু এখানে একটু সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু ব্যাখ্যা করে দেখো, কোনো অবিচ্ছিন্ন দৈব চলক, অর্থাৎ চলকটি কি হতে হবে অবিচ্ছিন্ন। এখানে আমরা অবিচ্ছিন্ন দৈব চলক এটা আলোচনা করার প্রয়াস রাখছি না, কারণ ইতিপূর্বে আমরা অবিচ্ছিন্ন দৈব চলক সম্বন্ধে কথা বলেছি। এর মান, অর্থাৎ একটু আগে যে আমরা বললাম যে এক্স একটি দৈব চলক, এর বিভিন্ন মান x1 x2, এই অবিচ্ছিন্ন দৈব চলকের মান, অর্থাৎ আমরা একটু আগে বিচ্ছিন্ন চলকের দৈব মান সংগুলো যখন একটা নির্দিষ্ট পয়েন্টে মানগুলো কিন্তু আমরা দিতে পেরেছি, কিন্তু অবিচ্ছিন্ন দৈব চলকের মান কোনো নির্দিষ্ট মান না, এটা একটা নির্দিষ্ট ব্যক্তির মধ্যে অবস্থান করে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে অবস্থান করে। সেজন্যই বলছে কোন অবিচ্ছিন্ন দৈব চলকের মান উহার সম্ভাবনা ঘনত্ব এবং ওই মানের যে সম্ভাবনা ঘনত্ব আছে, অথবা সম্ভাবনা ঘনত্ব ফাংশনের গুণফলের সমাকলনকে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথম কথা দৈব চলকের মান, ইহার সম্ভাবনা ঘনত্ব ফাংশন এবং গুণফলের সমাকলনকে, সমাকলন ওই দৈব চলকের গাণিতিক প্রত্যাশা বলে। তাহলে আমরা কিন্তু এখানে অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে গাণিতিক প্রত্যাশা কিন্তু আমরা ব্যবহারিক সংজ্ঞাটা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীরা পেয়ে গেলাম, তাই না? এখন যদি আমরা দেখো এটার যদি আমরা গাণিতিক সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই তাহলে কি অবস্থা দাঁড়ায় সেটা দেখলে পরে আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারবো, তাই না? দেখো আমাদের গাণিতিক সংজ্ঞা আকারে কি দেওয়া আছে, দেখো গাণিতিক সংজ্ঞা আকারে কি দেওয়া আছে, কোন অবিচ্ছিন্ন দৈব চলকের এক্স এর সম্ভাবনা ফাংশন অফ এফ অফ এক্স, আমাদের যদি একটি কি হয়ে যায়, যদি একটি দৈব চলক থাকে এক্স যার সম্ভাবনা ফাংশন কত এফ অফ এক্স, এফ অফ এক্স, এবং যেখানে এক্স এর যে ভ্যালুগুলো আছে, এক্স এর যে যেহেতু একটা দৈব চলক এর যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো অবস্থান করবে এই এ থেকে বি এ পর্যন্ত। এ একটি রিয়েল নাম্বার, বি একটি অলসো এ রিয়েল নাম্বার, অর্থাৎ বাস্তব সংখ্যা। তাহলে এরূপ যদি হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে কিন্তু আমরা ডিফাইন করতে পারি। দেখো এক্সপেকটেশন অফ ই অফ এক্স ইন্টিগ্রেশন অফ, অর্থাৎ সমাকলন চিহ্ন দিয়ে এ বি, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে যত ভ্যালু থাকে এক্স, অর্থাৎ এই যে বলছি এক্স এর দৈব চলকের মান অর্থাৎ এক্স
এবং উহার সম্ভাবনা ঘনত্ব এফ অফ এক্স এবং ডিএক্স হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে সমাকলনের একটি সিস্টেম, তাই না? তাহলে ই অফ এক্স, এইভাবে আমরা যদি আমাদের অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কিন্তু আমরা গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা কিন্তু আমরা এইভাবে সুপ্রিয় শিক্ষার্থী দেখতে পারি। তাহলে এখানে কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা যে গাণিতিক প্রত্যাশা যে বের করেছি তা হচ্ছে ছিল গুণফলের সমষ্টি, আর এখানে কিন্তু ছিল সমাকলন, অর্থাৎ গুণফলের সমাকলন। একটা হচ্ছে সমষ্টি সামেশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, একটি আমি তোমাদের একটি কোন একটি আমি তোমাদের একটি উদাহরণ তোমাদের জন্য এখানে পেশ করছি। দেখো, কোন একটি দৈব চলক এক্স এর মান ও ইহার সম্ভাবনা সমূহ নিম্নে দেওয়া হলো। একটি দৈব চলক এক্স এবং তার সম্ভাবনা সমূহ দেওয়া আছে। দেখো কিরকম, এক্স এর মান দেওয়া আছে, কি কি মান দেওয়া আছে, -2, 0, 3 এবং 5, এবং তার প্রত্যেকটি -2 এর জন্য প্রবাবিলিটি দেওয়া আছে 0.1, 0 এর জন্য প্রবাবিলিটি দেওয়া আছে 0.3, 3 এর জন্য প্রবাবিলিটি দেওয়া আছে 0.4 এবং 5 এর জন্য দেওয়া আছে প্রবাবিলিটি। অর্থাৎ এই যে -2, 0, 3 এবং 5, এই যে এক্স একটা দৈব চলক, এগুলোর হচ্ছে এক একটা মান, এবং এই মানগুলো কোনো একটি দৈব পরীক্ষণের মাধ্যমে আমরা ধরছি, যে কোনো একটি দৈব পরীক্ষণের মাধ্যমে, এবং সেই জন্য আমরা কিন্তু তার এক একটা কিন্তু কি পেয়েছি, সম্ভাবনা পেয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কথা জেনে রাখবা, দৈব চলকের এগেইনস্টে দৈব চলকের বিপরীতে যে সমস্ত সম্ভাবনাগুলো দেওয়া থাকে সেগুলোর কিন্তু যোগফল ডেফিনেটলি 1 হতে হবে। তোমরা অবশ্যই এই জিনিসটি পরীক্ষা করে নিবা, কারণ অনেক সময় ভুল থাকে, এই জিনিসগুলো কিন্তু তখন আমাদের শুদ্ধ শুদ্ধ করে নিতে হবে। তারপর দেখো, তাহলে চলক এক্স এর প্রত্যাশিত মান কত? তাহলে আমাদের এখান থেকে এক্স এর প্রত্যাশিত, অর্থাৎ এক্স যে দৈব চলক, তার প্রত্যাশিত মান বা গাণিতিক প্রত্যাশার মান আমাদের নিকট থেকে কিন্তু চেয়েছে। তাহলে ইতিপূর্বে আমরা প্রথম কথা হচ্ছে আমাদেরকে জেনে নিতে হবে, এইসব অঙ্ক যখন আমাদের আছে, প্রথমে আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে চলকটি কোন ধরনের চলক। এটা কি বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক? তাহলে চলকের মান দেখে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি এটি একটি বিচ্ছিন্ন চলক, কারণ যখন কোনো চলকের মান একটি নির্দিষ্ট ব্যক্তির মধ্যে দেওয়া থাকে তখন আমরা ধরে নিই সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। কিন্তু যখন চলকের মানগুলো নির্দিষ্ট করে করে এক একটি পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রদান করা হয়, তখন আমরা ধরে নিই কিন্তু এটি বিচ্ছিন্ন চলক। আমাদের যে টেবিল এখানে দেওয়া আছে এবং তার যে সম্ভাবনা দেওয়া আছে, এটি নিশ্চিতভাবে একটি বিচ্ছিন্ন চলক। তাহলে একটু আগেই আমরা যে বিচ্ছিন্ন চলকের যে সংজ্ঞাটি দিয়েছি, তাতে কি আমরা বলেছি, যে চলকের মান এবং তার সম্ভাবনার গুণফলের সমষ্টি, অর্থাৎ -2 দিয়ে -1 কে গুণ করব, 0 দিয়ে 0.13 কে 0.3 কে গুণ করব, 3 দিয়ে 0.4 কে গুণ করব এবং 5 দিয়ে 0.2 কে গুণ করব। গুণ করলে পরে আমরা যে ফলাফলটি পাবো সেটি কিন্তু সুপ্রসিদ্ধ আমাদের এক্সপেক্টেড ফলাফল। দেখো আমরা কি করেছি, আমরা জানি যে প্রত্যাশিত মান এক্সপেকটেশন অফ এক্স, এক্স ইনটু অর্থাৎ আর সম্ভাবনা, অর্থাৎ কি দৈব চলক গুণন এর সম্ভাবনা। তাই যদি হয় তাহলে দেখো আমরা কিন্তু সেই এইটু বলবো, আমি তোমাদেরকে যে কথাটি বলেছি, দেখো -2 গুণন 0.1 প্লাস 0 গুণন 0.3 প্লাস 3 গুণন 0.4 প্লাস 5 গুণন 0.3, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের ফলাফল এসেছে কত, সমান 2, অর্থাৎ আমাদের প্রত্যাশিত মান হচ্ছে 2। এভাবেই আমরা কিন্তু বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীরা খুব সহজেই কিন্তু আমরা এই প্রত্যাশিত মান কিন্তু আমরা বের করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে উদাহরণটি আমরা একটু আলোচনা করলাম, দেখো এই উদাহরণের মধ্যে আরেকটি জিনিস আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন আছে, যে এখানে আরেকটি জিনিস আমরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, যে কোন দৈব চলকের মান যদি ঋণাত্মক হয় কিংবা কোন দৈব চলকের মানের মধ্যে যদি ঋণাত্মক মান থাকে, তাহলে তো একটা প্রত্যাশিত মান কি ঋণাত্মক হতে পারে? এটি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম একটি অনুধাবন কোশ্চেন হিসাবে। যেমন কি, তাহলে কি বলছি, যে কোন দৈব চলকের মান সমূহ যদি ঋণাত্মক হয়, সকল মান না, যে কোনো একটি মান অথবা সকল মান, হোয়াট এভার, একটি মানও হতে পারে, সকল মান হতে পারে, তাহলে কি দৈব চলকের প্রত্যাশিত মান কি ঋণাত্মক হতে পারে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা ইতিপূর্বে এই এক্স চলকের মধ্যে একটি মান আছে হচ্ছে -2, অর্থাৎ একটি মান আছে হচ্ছে ঋণাত্মক মান। এখন এই ঋণাত্মক মান ব্যবহার করে কিন্তু আমরা আমাদের কি করেছি, আমাদের কিন্তু আমাদের সম্ভাবনা কিন্তু আমরা প্রত্যাশিত মান কিন্তু আমরা বের করেছি। আমরা তারপরও কিন্তু আমরা দেখেছি, দেখো আমাদের প্রত্যাশিত মান হয়েছে 2 হয়েছে, অর্থাৎ একটা
পজিটিভ মান আমরা কিন্তু পেয়েছি। সুতরাং এই উদাহরণ থেকে কিন্তু আমরা এই অনুধাবন আমাদের চলে আসছে যে কোনো একটি দৈব চলকের মান যদি ঋণাত্মক হয়, সকল মান হতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো একটি মান যদি ঋণাত্মক হয়, সেই ক্ষেত্রে প্রত্যাশিত মান আমার কি হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভও হতে পারে, আবার প্রত্যাশিত মান শূন্য হতে পারে। এটি কিন্তু স্মরণযোগ্য সুপ্রিয় শিক্ষার্থীরা। দেখো এবার আমরা অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে, দেখো একটি অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা একটি কোনো একটি দৈব চলকের প্রত্যাশিত মান বের করার সুপ্রিয় শিক্ষার্থীরা চেষ্টা করছি। কি দেওয়া আছে দেখো, এখানে এফ অফ এক্স একটি সম্ভাবনা ফাংশন দেওয়া আছে, যে সম্ভাবনা ফাংশন এফ অফ এক্স সমান কি দেওয়া আছে 1/8 ইন্টু এক্স, অর্থাৎ এর একটা সম্ভাবনা ফাংশন দেওয়া আছে, সেটা কি, এবং এক্স এর ব্যাপ্তি কত পর্যন্ত আছে, 0 থেকে 10। দেখো এক্স এর ব্যাপ্তি হচ্ছে 0 থেকে 10, অর্থাৎ এক্স 0 থেকে 10 পর্যন্ত ভ্যালু কিন্তু কি করতে পারে, গ্রহণ করতে পারে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাই না? তাহলে দেখো আমাদের কি হচ্ছে, এটাকে যদি আমরা প্রত্যাশিত হবে তাহলে কি আমরা আমাদের ডেফিনেশন অনুসারে আমরা যা ইতিপূর্বে অবিচ্ছিন্ন চলকের প্রত্যাশিত মান বের করে যেটা হচ্ছেন যে ই অফ এক্স সমান সমাকলন মান কত, এটা 0 থেকে 10, অর্থাৎ 0 থেকে 10, এবং এফ অফ এক্স আমরা বসাই দিচ্ছি এক্স ইনটু ডিএক্স, এবং সেখান থেকে আমরা যদি এটা সমাকলন মান বের করি আমাদের মান হয়েছে 125/3। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে বিচ্ছিন্ন দলীয় চলকের ক্ষেত্রে সম্ভাবনা ঘনত্ব ফাংশন এবং অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা ঘনত্ব ফাংশন কিন্তু বের করার চেষ্টা করলাম। এবং সঙ্গে সঙ্গে আমরা আরেকটি জিনিস যেটা, যে কোনো একটি দৈব চলকের যদি মানগুলি যদি ঋণাত্মক হয় তাহলেও কি প্রত্যাশিত মান ঋণাত্মক হতে পারে, এর কোনো প্রত্যাশিত মান এর কোনো বাধ্যবাধকতা নেই। দৈব চলকের মান পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, প্রত্যাশিত মান পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে অথবা শূন্য হতে পারে, অনিবার্য। এটা একটা অনুধাবন তোমাদের জন্য আমি উপস্থাপন করছি সুপ্রিয় শিক্ষার্থীরা। দেখো এখন আমরা যা কিছু আলোচনা করলাম এখানে, যে গাণিতিক প্রত্যাশা খুব বেসিক কিছু জিনিস, খুব ফান্ডামেন্টাল কিছু জিনিস আমি তোমাদের সম্মুখে কিন্তু উপস্থাপন করলাম। এই যে বেসিক কিছু ফান্ডামেন্টাল জিনিস আমি তোমাদের সঙ্গে, এই ফান্ডামেন্টাল জিনিসগুলো থেকে কিভাবে তোমাদের আগামী পরীক্ষায় কিংবা চূড়ান্ত পরীক্ষায় তোমাদের কোশ্চেন হতে পারে তার একটি নমুনা আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করবো সুপ্রিয় শিক্ষার্থীরা। দেখো আমরা খুব সহজেই দেখতে আমরা এইভাবে প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতে পারি যে সর্বপ্রথম গাণিতিক প্রত্যাশার ধারণা প্রদান করেন কে? আমরা কে বলছি না, লুই কোসি, ক্রিস্টিয়ান হাইগেন, ক্রিস্টিয়ান ম্যাথিউস এবং ডি ময়ভার। আমরা যখন গাণিতিক প্রত্যাশা নিয়ে কথা বলছিলাম আমরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু জেনেছি যে কি আমাদের এই যে ক্রিস্টিয়ান হাইগেন হচ্ছে আমাদের গাণিতিক প্রত্যাশার জনক। তিনি প্রায় 1670 দশকে 16 খ্রিস্টাব্দের সপ্তদশ দশকের 70 দশকের দিকে তিনি প্রথম এই গাণিতিক প্রত্যাশার ধারণা আমাদেরকে প্রদান করেন সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা খুব সহজেই কিন্তু এই প্রশ্নটির উত্তর আমরা কিন্তু দিতে পারবো বলে আশা রাখছি। পরবর্তীতে আর একটি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো গাণিতিক প্রত্যাশার ধারণা উদ্ভব হয় কোন খেলার উৎস থেকে? এটি আমি একটু আগে তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো আমি যদি এভাবে 4টি অ্যান্সার আমি তোমাদেরকে দিয়ে দিই, যে কি, যে বাজি খেলা থেকে গাণিতিক প্রত্যাশার ধারণা উদ্ভব হয়, ফুটবল খেলা থেকে, ক্রিকেট খেলা থেকে, হকি খেলা থেকে। কিন্তু বেসিক্যালি আমাদের কিন্তু আমরা এখন গাণিতিক প্রত্যাশার ধারণাকে আধুনিক পরিসংখ্যান গাণিতিক প্রত্যাশার ধারণাটাকে কিন্তু সকল ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে গাণিতিক প্রত্যাশার ধারণা উদ্ভব হয়, অর্থাৎ প্রথম যে গাণিতিক প্রত্যাশা আমাদেরকে ধারণা প্রদান করে সেটি আসলে কোন ফিলোসফি হয়েছিল, ব্যবহারিক ক্ষেত্রে কোন সমস্যা উদ্ভব হয়েছিল, সেখান থেকে আমাদের কিন্তু আমরা সকলেই এটা জানি যে আমাদের এই যে বাজি খেলার মাধ্যমে বা বাজি খেলার থেকে ধারণা থেকে বাজি খেলা থেকে কিন্তু আমাদের কি হয়েছিল, গাণিতিক প্রত্যাশার ধারণা প্রথম আমাদের দেন ক্রিস্টিয়ান হাইগেন নামক একজন আমরা গণিতবিদ। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখন নেক্সট আরেকটি কোশ্চেন আমি আসছি, গাণিতিক প্রত্যাশা কোন দৈব চলকের সম্ভাবনা সে কি পরিমাপ করে? বলছে কি গাণিতিক প্রত্যাশা কোন দৈব চলকের সম্ভাব্য বিন্যাসের কি পরিমাপ করে, কি দেয়? আমরা যখন গাণিতিক প্রত্যাশার একটি ব্রজ ডেফিনিশন যখন দিয়েছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে কোন দৈব চলকের কি সম্ভাবনা ফাংশনের কেন্দ্রীয় মান বা গড় মান আমাদেরকে পরিমাপ করবে। এখন
এই অংশটুকু কি আমরা যদি একটু প্রশ্ন আকারে যদি তোমাদের একটু সাহায্য উপস্থাপন করি, দেখো কি হয়। পরিঘাত, গাণিতিক প্রত্যাশা সম্ভাবনা বিন্যাসে পরিঘাত উৎপাদন করে, তাই না? ঠিক আছে। তারপর দেখো আরেকটি আমরা দিচ্ছি ভেদাঙ্ক, আরেকটি আমরা দিচ্ছি গড় মান বা কেন্দ্রীয় মান, অথবা আরেকটি দিলাম হচ্ছে বৃহদাঙ্ক। আমরা যখন গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা পড়েছি সেখানে কিন্তু আমরা সকলেই বলেছি যে গাণিতিক প্রত্যাশা কি কোনো একটি দৈব চলকের সম্ভাবনা ফাংশন বা সম্ভাবনা বিন্যাসের গড় বা কেন্দ্রীয় মান। তাহলে খুব সহজেই আমি কিন্তু এই অ্যান্সারটুকু কিন্তু আমি দিয়ে দেবো, তাই না? যে গাণিতিক প্রত্যাশার কি, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা দিয়ে দেবো যে গাণিতিক প্রত্যাশার দৈব চলকের সম্ভাবনা বিন্যাসের গড় মান বা কেন্দ্রীয় মান, তাই না? সেক্ষেত্রে এরপর দেখো আরেকটি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। কোন দৈব পরীক্ষায় প্রাপ্ত ফলাফলগুলোর কেন্দ্রীয় মান নির্ণয় ব্যবহৃত হয় নিচের কোনটি? দেখো বলছে কি যে কোন দৈব পরীক্ষায়, কি বলছে যে কোন দৈব পরীক্ষায় প্রাপ্ত ফলাফলগুলি অর্থাৎ কেন্দ্রীয় মান নির্ণয়ে ব্যবহৃত হয় নিচের কোনটি? হ্যাঁ, কেন্দ্রীয় মান। তাহলে আমাদের খুব সহজে যে কি কোনো একটি দৈব পরীক্ষার যে ফলাফলগুলো পেয়েছি সেই ফলাফলগুলোর মাধ্যমে একটি দৈব চলক তৈরি হয়েছে এবং এই দৈব চলক ব্যবহৃত হয় নিচের কোনটি? দৈব ফলাফলগুলো কেন্দ্রীয় মান নির্ণয়, অর্থাৎ কেন্দ্রীয় মান, সেই ফলাফলগুলো থেকে আমরা একটা কেন্দ্রীয় মান নির্ণয় করব। সেটা কার মাধ্যমে আমরা নির্ণয়? বিভেদাঙ্কের মাধ্যমে? ডেফিনিটলি না, কারণ বিভেদাঙ্ক হচ্ছে বিস্তারের পরিমাণ, ভেদাঙ্ক এটাও একটা বিস্তারের পরিমাণ, এবং বিস্তার এটাও একটা গ্রোস একটা টপিক। তারপরে আমাদের তাহলে আমাদের খুব সহজে আমরা বলতে পারছি যে কি যে গাণিতিক প্রত্যাশাই হচ্ছে আমাদের কি কোন দৈব পরীক্ষায় প্রাপ্ত ফলাফলগুলোর কেন্দ্রীয় মান নির্ণয় কিন্তু আমাদের কিন্তু এটা ব্যবহৃত হয়। অনুরূপভাবে আমরা যদি আরেকটি যদি প্রশ্ন দেখো তোমাদের সামনে উপস্থাপন করছি আমি, গাণিতিক প্রত্যাশা কোন তথ্য বিশ্বের কি পরিমাপ করে? গাণিতিক প্রত্যাশা কোন তথ্য বিশ্বের কি পরিমাপ করে? নমুনা মান, পরামিতি, পরিঘাত এবং নমুনা আকার। আমরা সকলেই জানি যে গাণিতিক প্রত্যাশা ভেদাঙ্ক, সহভেদাঙ্ক, তারপরে সংশ্লেষণ, এগুলো কি, এগুলো সবকিছুই তথ্য বিশ্বের একটি বৈশিষ্ট্য, এবং এখান থেকে আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলিকে একটা তথ্য বিশ্ব থেকে কিন্তু আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলো পাই, এবং তথ্য বিশ্বের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা কি বলে থাকি সুপ্রিয় শিক্ষার্থীরা? আমরা কিন্তু সকলেই জানি যে আমরা কি বলে থাকি পরামিতি। আমরা কিন্তু পরামিতির সংজ্ঞা কিন্তু আমরা শিখেছি, তাই না? তাহলে গাণিতিক প্রত্যাশা কোন তথ্য বিশ্বে কি পরিমাপ করে? পরামিতি পরিমাপ করে, তাই না সুপ্রিয় শিক্ষার্থীরা? তারপর দেখো আরেকটি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে দেখো আমরা যদি এখানে এই যে গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা, তাহলে গাণিতিক প্রত্যাশা তথ্য বিশ্বের কি পরিমাপ করে? গাণিতিক প্রত্যাশা পরিমাপ করে হচ্ছে পরামিতি, তাই না? তাহলে আমরা দেখো কোন দৈব চলকের কোন মান ঋণাত্মক হলে গাণিতিক প্রত্যাশার মানও ঋণাত্মক হবে। একটু আগে আমরা যখন একটি প্রবলেম তোমাদেরকে দিয়েছিলাম যে এক্স একটি দৈব চলক যার 5টি মান পেয়েছিলাম, যার মধ্যে একটি মান ছিল হচ্ছে ঋণাত্মক, এবং আমরা সকলেই জানি যে সম্ভাবনার সকল মান সবসময় পজিটিভ, এবং সেখান থেকে আমরা একটি গাণিতিক প্রত্যাশা বের করেছিলাম এবং সে গাণিতিক প্রত্যাশা পেয়েছিলাম পজিটিভ, এবং ওইখান থেকে কিন্তু আমরা এই এই যে উক্তি, এই কথাটা কিন্তু আমরা বলেছি যে কি কোন দৈব চলকের কোন মান ঋণাত্মক হলে গাণিতিক প্রত্যাশার মানও ঋণাত্মক হবে। উক্তিটি কার? এই যে ক্রিশ্চিয়ান হাইগেন, লুই কুসি এবং গ্যালিলিও। এই উত্তরটা আমরা সকলেই জানি, তাই না? এটার উত্তর হচ্ছে লুই কুসি, সুপ্রিয় শিক্ষার্থীরা। তারপর দেখো শিক্ষার্থীরা, আমরা তাহলে এখানে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, হ্যাঁ, তাহলে আমাদের দেখো তাহলে আমরা পরে আরেকটি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো গাণিতিক প্রত্যাশা নির্ণয়ের উৎস নিম্নের কোনটি না? অর্থাৎ বলছে যে গাণিতিক প্রত্যাশা নির্ণয় করবো, সেটা কোনটি গাণিতিক প্রত্যাশার উৎস না? সম্ভাবনা বিন্যাস, গণসংখ্যা বিন্যাস, সম্ভাবনা ফাংশন
এবং সম্ভাবনা ঘনত্ব ফাংশন। আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি যে কি, যে আমরা সবাই জানি যে সম্ভাবনা বিন্যাস থেকে আমরা গাণিতিক প্রত্যাশা পাই, আমরা সম্ভাবনা ফাংশন থেকে গাণিতিক প্রত্যাশা পাই, সম্ভাবনা ঘনত্ব ফাংশন থেকে। শুধু এই যে আমাদের এখানে কি আছে যে গণসংখ্যা বিন্যাস, এখান থেকে কিন্তু আমরা কোনো সম্ভাবনা গাণিতিক প্রত্যাশা কিন্তু নির্ণয় করতে পারি না। সেখান থেকে আমরা পার্সেন্টেজ নির্ণয় কিন্তু গাণিতিক প্রত্যাশা কিন্তু আমরা সেখান থেকে নির্ণয় করতে পারি না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে কি গাণিতিক প্রত্যাশা নির্ণয় হচ্ছে কোনটি? গণসংখ্যা বিন্যাস। আমাকে একটু দ্রুত যেতে হবে। দেখো, কোন দৈব চলকের প্রতিটি মান উহাদের নিজ নিজ সম্বলক গুণবলের সমষ্টি হলো ওই দৈব চলকের বিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা, অবিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা, বিচ্ছিন্ন চলকের গাণিতিক ভেদাঙ্ক এবং অবিচ্ছিন্ন চলকের গাণিতিক ভেদাঙ্ক। অনুরূপভাবে আরেকটি কোশ্চেন দেখো, কোন দৈব চলকের মান ও সম্ভাবনা ঘনত্বের গুণফলের সমাকলন হচ্ছে ওই দৈব চলকের বিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা, অবিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা, বিচ্ছিন্ন। তাহলে দেখো, প্রথমটির জন্য আমাদের কোন প্রতিটি মান ও নিজ নিজ সম্ভাবনা আমরা ইতিপূর্বে বিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা কিন্তু আমরা দিয়েছি এবং এইভাবেই কিন্তু পেয়েছি, অর্থাৎ এই অ্যান্সারটি আমাদের হবে যে কি, এই যে, তাই না? আচ্ছা, তাই যদি হয় এবং কোন দৈব চলকের মানও, তাহলে কি হবে? যেহেতু এখানে দেওয়া হচ্ছে সমষ্টি, তাহলে ডেফিনেটলি একটা বিচ্ছিন্ন চলক, তাই না? যেহেতু আমাদের প্রত্যাশা নেই না, তাহলে হবে বিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা। এবং যেহেতু এখানে সমাকলন বলা আছে, ডেফিনেটলি এটা অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে হবে এবং অবিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে কিন্তু উত্তরটি হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে খুব সহজেই এটা দেখতে পাচ্ছ। দেখো, তাহলে আমি নেক্সট আরেকটি কোশ্চেনে যাচ্ছি। কোন দৈব চলকের এক্স স্কয়ারের গাণিতিক প্রত্যাশা প্রকাশ করা হয় নিম্নে। আমরা কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী একটু দেখো, এখানে খেয়াল করো, আমরা কিন্তু বলেছি কি যে কোন দৈব চলকের কি, এই যে কি এক্স স্কয়ারের, আমরা কিন্তু এক্স এর বলিনি, আমরা কি বলেছি এখানে, এক্স স্কয়ারের গাণিতিক প্রত্যাশা কি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেটা দেখো, আমরা কি দ্বারা বলছি, expectation of x, expectation of whole square, expectation of variance of x, expectation of x square। ডেফিনেটলি কিন্তু এটা কি হবে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে expectation of x। আমরা আসলে এখন x হোক y হোক, x স্কয়ার হোক x স্কয়ার, যে চলকের, কারণ মূল চলক একটাই এবং তার যে আমাদের বিভিন্ন সিকোয়েন্সিয়াল ফিগার গুলো যখন চলে আসে তখন সেটা, অর্থাৎ expectation of x স্কয়ার, এভাবেই কিন্তু আমরা কিন্তু এটাকে আমরা কিন্তু কি করতে পারি, অনুধাবন করতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা, তাই না? তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার। তাহলে আরেকটি দেখো, এক্স বিচ্ছিন্ন চলক হলে গাণিতিক প্রত্যাশার সূত্র হবে, এখানেও আমাদের চারটি অপশন দেওয়া আছে, সেই চারটি অপশন থেকে কিন্তু আমাদের এই সূত্রগুলো কিন্তু আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই ধরনের আমাদের বেশ কিছু কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া আছে। দেখো, আমি তোমাদের সামনে বেশ কিছু কোশ্চেন কিন্তু উপস্থাপন করেছি এবং এখানে দেখো আমাদের বহু নির্বাচনের ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলোর সঙ্গে কিন্তু আমরা সকলেই সুপ্রিয় শিক্ষার্থীরা পরিচিত। এই কোশ্চেনগুলো তোমরা এইরকম কোশ্চেনে, এই যে আমি যা তোমাদের সামনে আলোচনা করলাম তাই কিন্তু এই কোশ্চেনগুলো এসে দেখো কত ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এখানে এই আলোচনা থেকে হতে পারে। এই কোশ্চেনগুলো তোমরা দেখবা এবং আরো এর সঙ্গে প্যারালাল যে সমস্ত কোশ্চেন থাকে সেগুলো কিন্তু তোমাদেরকে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে হবে। আমাদের এই আজকের লেকচারে বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি, তা তোমরা দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমি আরেকটি টপিকস নিয়ে কথা বলবো, যে গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশার মধ্যে পার্থক্য। আমরা সকলেই জানি যে গাণিতিক গড় একটা জিনিস, গাণিতিক প্রত্যাশা একটা জিনিস। এই পার্থক্য দেখো আমাদের কি আছে, আমাদের কিন্তু এখানে গাণিতিক গড় এবং গাণিতিক প্রত্যাশা কিন্তু আমরা এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে গাণিতিক গড়ের সংজ্ঞা দেওয়া আছে, গাণিতিক প্রত্যাশার সংজ্ঞা আছে, গাণিতিক গড়কে কি দ্বারা প্রকাশ করা হয়, গাণিতিক প্রত্যাশা কি দ্বারা প্রকাশ করা হয় এবং গাণিতিক গড়ের গাণিতিক যে সংজ্ঞা সেটা দেওয়া আছে, গাণিতিক প্রত্যাশার যে গাণিতিক সংজ্ঞা সেটি দেওয়া আছে। হ্যাঁ, গাণিতিক গড় কোথা থেকে তৈরি হয়, গাণিতিক প্রত্যাশা কোথা থেকে তৈরি হয়, গাণিতিক গড়ের লিমিটেশনটা কোথায় এবং গাণিতিক প্রত্যাশার লিমিটেশনটা কোথায়, এই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের সুপ্রিয় শিক্ষিত আলোচনা করেছে। এই যে গাণিতিক গড় এবং গাণিতিক প্রত্যাশা এখানে আমাদের আছে, এই গাণিতিক গড় এবং গাণিতিক প্রত্যাশা থেকে কিন্তু আমাদের, দেখো এখানে আমি তোমাদের সামনে একটি কোশ্চেন উপস্থাপন করছি, যে কি বলছে, গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশার মধ্যে সম্পর্ক হলো। আমরা ইতিপূর্বে গাণিতিক গড় এবং গাণিতিক প্রত্যাশার একটি তুলনা কিন্তু আমরা কিন্তু দেখতে পারলাম। এই তুলনা থেকে আমি একটি কোশ্চেন তোমাদের জন্য এক্সাম্পল হিসেবে উপস্থাপন করছি। দেখো, গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশার মধ্যে সম্পর্ক হলো, গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশা পরস্পর সমতুল্য। গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশা পরস্পর একই রাশি।
গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশা পরস্পর বিপরীতমুখী। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টি অপশন কিন্তু দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আমাদের নিচের কোনটি সঠিক এইটা কিন্তু আমাদেরকে বাছাই করতে হবে। গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশার মধ্যে সম্পর্ক কি? গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশা পরস্পর সমতুল্য, অর্থাৎ পরস্পরকে আমরা সমতুল্য, একই না কিন্তু সমতুল্য। গাণিতিক গড় চলক থেকে তৈরি হয়, আর গাণিতিক প্রত্যাশা দৈব চলক থেকে তৈরি। গাণিতিক গড়ের সঙ্গে সম্ভাবনার কোনো সম্পর্ক থাকে না, গাণিতিক প্রত্যাশার সঙ্গে সম্ভাবনার সমতা। গাণিতিক গড় হচ্ছে তথ্য বিশ্বভিত্তিক, আর গাণিতিক প্রত্যাশা হচ্ছে নমুনা ভিত্তিক, তাই না? এবং গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশা পরস্পর একই রাশি, অর্থাৎ একটি নমুনা থেকে অর্থাৎ তথ্য বিশ্ব থেকে কোনো একটি বিষয়ের আমরা যখন গাণিতিক গড় বা গাণিতিক প্রত্যাশা নির্ণয় করব, সেটা একই রাশি কিন্তু হবে। হ্যাঁ, গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশা এটা বিপরীতমুখী না। তাহলে এই যে প্রশ্ন, এখানে কিন্তু আমাদের এই 2টি প্রশ্ন কিন্তু আমাদের এক্সাক্ট, তাই না? একটি হচ্ছে কি, এই যে গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশা পরস্পর সমতুল্য, এবং আরেকটি হচ্ছে গাণিতিক গড় ও গাণিতিক প্রত্যাশা পরস্পর একই রাশি। তাহলে এখান থেকে কিন্তু আমি আমার বলতে পারছি যে আমার অ্যান্সার হচ্ছে কি, হ্যাঁ অ্যান্সার হচ্ছে ক, তাই না সুপ্রিয় শিক্ষার্থীরা? তাহলে এভাবে কিন্তু দেখো, একটু আগে আমি যে টপিকসটা তোমাদের আলোচনা করলাম সেটি নিয়ে কিন্তু তাহলে এই ধরনের একটা কোশ্চেন, অর্থাৎ এর মধ্যে কিন্তু আরো কিছু কোশ্চেন তোমাদের জন্য উপস্থিত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন আমি তোমাদের গাণিতিক প্রত্যাশা কিছু ধর্ম নিয়ে আমি কথা বলবো। দেখো কি আছে, কোন ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবকের সমান, অর্থাৎ কোন একটি ধ্রুবকের যদি গাণিতিক প্রত্যাশা নেওয়া হয়, তার ফলাফল হবে সেই ধ্রুবকটি। কোন একটি ধ্রুবককে যদি কোন একটি দৈব চলকের সঙ্গে গুণন আকারে যদি হয়, তাহলে দেখো আমাদের যে ফলাফলটি চলে আসছে, আর দেখো এক্সপেকটেশন অফ এক্স সমান এ ইনটু, অর্থাৎ সেই ধ্রুবক দ্বারা যদি চলকের গাণিতিক প্রত্যাশা গুণ করে দেয়, একই ফলাফল কিন্তু আমরা পেয়ে যাবো, তাই না সুপ্রিয় শিক্ষার্থী? তারপর দেখো আমাদের পরবর্তীতে যেটা আছে, দেখো একটি দৈব চলক একটি ধ্রুবকের যোগফলের গাণিতিক প্রত্যাশা, দৈব চলকটি গাণিতিক প্রত্যাশা ধ্রুবকটির যোগফলের সমান, অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স প্লাস এ সমান এক্সপেকটেশন অফ এক্স। সেখান থেকে দেখো একটি দৈব চলক একটি ধ্রুবকের বিয়োগফলের গাণিতিক প্রত্যাশা, দৈব চলকটি, অর্থাৎ আমার ইতিপূর্বে যখন আমরা দেখলাম যে যোগফলের গাণিতিক প্রত্যাশা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স প্লাস এ, অনুরূপ ভাবে যদি বিয়োগফলের ক্ষেত্রে হয়, তাহলে এক্সপেকটেশন অফ কি এক্স মাইনাস এ সমান এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এ। দুই বা ততোধিক দৈব চলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা তাদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার যোগফল, অর্থাৎ কি এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই সমান এক্সপেকটেশন অফ এক্স ইনটু এক্সপেকটেশন অফ ডেফিনেটলি এক্স এবং ওয়াই একটি কি স্বাধীন, অথবা যদি 3টি হয় এক্সপেকটেশন অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান আমরা বলতে পারি এক্সপেকটেশন অফ এক্স এক্সপেকটেশন ওয়াই প্লাস এক্সপেকটেশন অফ জেড। অনুভাবে এক্স যদি একটি দৈব চলক, এ ও বি দুটি ধ্রুবক হয়, তাহলে আমরা কিন্তু নিম্নোক্তভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আমরা দেখাতে পারি। দেখো তারপরে আমাদের কি আছে, দুই বা ততোধিক, শুধু আমরা সমষ্টির ক্ষেত্রে না, যোগের ক্ষেত্রে না, গুণের ক্ষেত্রে কিন্তু আমরা গাণিতিক প্রত্যাশা কিন্তু এই ধর্মগুলো আমরা ব্যবহার করতে পারি। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ ধর্ম আছে, যে কি এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্ম, এবং এটি বিভিন্ন রিয়েল লাইফের প্রবলেমে আমাদের এই ধর্মটি কিন্তু প্রমাণ করে তোমাদের জন্য দেখাতে হয়। তারপর আরেকটি আছে যে কোনো একটি দৈব চলক এক্স এর মানগুলো অশূন্য, ধনাত্মক ও অসমান হলে এক্সপেকটেশন অন আপন এক্স ইজ গ্রেটার দেন অন আপন এক্সপেকটেশন অফ এক্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো একটি প্রশ্ন আমি তোমাদের জন্য উপস্থাপন করেছি, যদি একটি দৈব চলক এক্স এর সম্ভাবনা ফাংশন নিম্নোক্তভাবে দেওয়া থাকে, তবে এত 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 এর মান বের করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি আমি তোমাদের একটু প্রশ্ন হিসেবে, এবং এখান থেকে কিছু এটা সৃজনশীল কোশ্চেনও এখান থেকে হতে পারে, প্রয়োগ হতে পারে, উচ্চতর প্রয়োগ হতে হবে, এখান থেকে আমরা বহু নির্বাচনী কোশ্চেন কিন্তু আমরা গঠন করতে পারি। তোমরা এই অঙ্কটি করবা, অঙ্কটি যদি ঠিকমতো যদি শিখতে পারো, তাহলে আমরা বহু নির্বাচনী কোশ্চেন করি, প্রয়োগ করি, আর উচ্চতর প্রয়োগ করে যেটাই আমরা করি না কেন, তোমরা আশা করি উত্তর দিতে পারবে বলে আমার বিশ্বাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুধু দেখো, হ্যাঁ শুধু আমি তোমাদের অনুধাবনের জন্য একটু দিয়েছি। দেখো এক্স এর মান ছিল 149, আমরা এফ অফ এক্স দেওয়া ছিল, সেখান থেকে এক্স স্কয়ারের মান পেয়েছে 116, রুট ওভার এক্স এর মান বের করেছি 2 ইনটু রুট অফ এক্স এর মান রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটি কথা তুমি মনে রাখবা, একটি চলককে আমরা যতভাবে রূপান্তর করি না কেন, সে চলকের মান রূপান্তর হতে পারে, কিন্তু তার সম্ভাবনা কত রূপান্তরিত হয় না। কাজেই আমরা এটার এক্সপেকটেশন বের করি, এটার এক্সপেকটেশন বের করি, এটার প্রত্যাশিত মান বের করি, এটার প্রত্যাশিত মান করি, এটার প্রত্যাশিত মান করে যাই আমরা বের করি না কেন, সকল ক্ষেত্রে সেই মানকে দিয়ে
ওই নির্দিষ্ট প্রবাবিলিটি গুণ করলে আমাদের কিন্তু হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য একটু শুধু এই অংশটুকু আমি একটু তোমাদের জন্য শুধু হিন্টস আঁকে দিয়ে রাখলাম, তোমরা এটা করবে বলে আমি বিশ্বাস রাখি। আমাদের সময়ের বাধ্যবাধকতার জন্য আজ আমি তোমাদের সামনে থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে ক্লাস আবার দেখা হবে। পুনরায় আমি বলছি, আজকে আমি তোমাদের আলোচনা করলাম গাণিতিক প্রত্যাশা এর ধর্ম, গাণিতিক প্রত্যাশা কি, গাণিতিক প্রত্যাশার ব্যবহার, গাণিতিক প্রত্যাশার ধর্ম, গাণিতিক গড় এবং গাণিতিক প্রত্যাশার মধ্যে তুলনা, এই জিনিসগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবং আগামী 1 জুলাই তোমাদের যে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হবে এর উপরেই কিন্তু তোমাদের সুপ্রিয় শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা হবে। আজ সুতরাং আজকের ক্লাসটা তোমরা ভালোভাবে দেখবে এবং অনুধাবন করার চেষ্টা করতে হবে, তাহলে তোমরা আগামী পরীক্ষা না শুধু আগামী পরীক্ষার জন্য চূড়ান্ত পরীক্ষা তোমরা ভালো করবে বলে আমি আশা রাখি। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আগামীতে আবার সুস্থভাবে তোমাদের সঙ্গে ফিরে আসি এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।